মাঝে মাঝে বলেন আমি বঙ্গবন্ধুর করতাম না, বঙ্গবন্ধু যে খুব বড় কাজ এখানে করে ফেলেছিলেন তা আমি মনে করি না, কিন্তু এটা ঠিক যে উনি এইরকম বলবার ক্ষমতা রেখেছিলেন। কতবার বললেন আপনারা ট্রানজিট দেওয়ার পরে বাংলাদেশের অর্থনীতি কত ভালো রকম হয়ে যাবে, আমরা এটা সিঙ্গাপুর বানিয়ে ফেলতে পারবো, আমরা কমপক্ষে হংকং ব্যাংকক তো হতে পারবো। কিছুই হতে পারলেন না, কারণ আপনারা নিজেরাই বলেন ওদের কাছে ট্রানজিটের সঠিক মাসুল চাইতে আমাদের লজ্জা করে। ওরা সজাগ, ওরা আগেই বলছে। আমরা আগে যখন বলেছিলাম দেশটা শ্রীলঙ্কার দিকে চলে যাচ্ছে তখন কত রকম গালাগালি করেছে আমাদের কাছে, আমাদের বিরুদ্ধে। আর এখন খোদ সরকারি দলের সাধারণ সম্পাদক বিশাল নেতা তিনি বলছেন অনেকেই ষড়যন্ত্র করে আমাদেরকে শ্রীলঙ্কা অর্থনীতির দিকে নিয়ে যেতে চায়। তার মানে তারা বুঝছে তারা সেই পরিস্থিতির দিকে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত বলছেন ষড়যন্ত্র চলছে। এটাই সত্যি ভয়াবহ। ওই দানবের মতো একটা বিরাট মুখ নিয়ে অর্থনীতি সংকট আমাদেরকে গ্রাস করতে আসছে। কালকে রাত্রেবেলা হঠাৎ করেই ফেসবুকে দেখতে দেখতে দেখলাম যে কোটা আন্দোলনে এখন একজন সমন্বয়কারী আছেন, নাম বলছি না, তিনি বলেছেন আমরা একদিন বিরতি দিচ্ছি, তারপরে আবার কিছু প্রচার করব, তারপরে আবার নামবো। আর ওইদিকে সরকার পক্ষ বলেছেন আমরা তো নিজেরা কিছু করিনি, আদালত করেছে, অতএব আদালতের কাজ আদালত সমাধা করবে, সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিল করবে সরকার। মানে কি দাঁড়াচ্ছে, গভর্নমেন্ট তো কোটা বাতিল করে দিয়েছিলই, আদালত সেটা আবার ফিরে আনবার চেষ্টা করেছে, আবার বড় আদালত সেটা যদি বাতিল করে দেয় আন্দোলন সেখানেই শেষ। কি হবে বলেন তো? 3 দিন পরে সুপ্রিম কোর্ট যদি বলে না আমরা সরকার যে প্রজ্ঞাপন দিয়েছিল সেটার পক্ষে আছি, আমরা অন্তর্বর্তী মাঝে যে আদেশ দেওয়া হয়েছিল কোটা স্থগিত করার সেই আদেশের সঙ্গে নাই। ওরা তো বলেছেই আমরা পড়ার টেবিলে চলে যেতে চাই। তোমরা এই কোটার যে বাতিল করবার যে আদেশ দেওয়া হয়েছে, মাফ করবেন, কোটা আবার পুনর্বহাল করবার জন্য কোর্ট যে আদেশ দিয়েছে সেইটা প্রত্যাহার করা হলেই আমরা আবার টেবিলে চলে যেতে চাই, লেখাপড়া করব। ওদেরকে ডাকতে পারবেন বেগম জিয়ার জান বাঁচাতে হবে, চলো রাস্তায়। বলতে পারবেন এত জিনিসপত্রের দাম বেড়েছে, তোমার পিতার জীবন নাশ হওয়ার অবস্থা, তোমার পরিবার কষ্টে থাকছে, চলো আমাদেরকে রাস্তায় যেতে হবে। বলতে পারবেন আমার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আজ প্রশ্ন দেখা দিয়েছে, চলো আমাদেরকে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা ফিরে আসবে? আর যদি এই আন্দোলন আবার ফিরে না আসে, তার 7 দিন 10 দিনের মধ্যে নতুন করে অত বড় আর একটা আন্দোলন বানাতে পারবেন? এই আন্দোলন চলতে চলতে, তাই তো আমার ভাববার কথা ছিল এই আন্দোলন ওরা থাক বা না থাক, এই আন্দোলনের যে প্রতিক্রিয়া, যে প্রভাব সমাজের মধ্যে রেখে দেবে, সেই প্রভাবটা ধরেই আমরা যেন সামনে যেতে পারি। বলে না হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ রেড। এখন আন্দোলন সেই সময় যখন উত্তাপ আছে, সেই উত্তাপ নিয়ে আপনি পরবর্তী পর্যায়ে যাবেন। তো একটা সিঁড়ি থেকে পরবর্তী সিঁড়িতে উঠবার জন্য ধাপ সামনে যাতে যেতে পারে তার ব্যবস্থা করবেন। তো তা যদি করতে না পারি তাহলে আমাদের দেশে আমরা যতই বক্তৃতা করি, যেগুলি করতে থাকি, এগুলো করে কিছু হবে না। আমি আবারও বলি, আমার কাছে মনে হয়েছে যতগুলো বিভাগের সম্মেলন হয়েছে প্রত্যেকটা এক একটা অভ্যুত্থানের মতো। কারণ যত বড় সমাবেশ হয়েছে বিভাগে এক একটা, এমনকি ময়মনসিংহে যেটা এখনো ভালো করে বিভাগ হয়নি, সেই রকম বড় সমাবেশ মিছিল এমনকি 69-এর গণ অভ্যুত্থানে হয়নি। বোধহয় আমি জানি না সুব্রত দা তখন ঢাকা ছিলেন কি না, তার চাইতে সমস্ত এই বড় বড় সমাবেশগুলো ঢাকায় দিয়ে এসেছিলেন, তারপরে কিছু করতে পারলাম না। এখন ভাবতে হবে না আবার আন্দোলন যখন করবেন আর একটা 28শে অক্টোবর ফিরবে না? আবারও যখন সমাবেশ করবেন তখন সরকার এইরকম নির্দয়ভাবে ষড়যন্ত্র করে নিজেরা পুলিশ হত্যা করে আবার আপনাদের কাঁধে চাপিয়ে দিয়ে আন্দোলন ধ্বংস করবার চেষ্টা করবে না? কি করবেন তখন? সময় এখনই রুখে দাঁড়াতে, ওদেরকে পরাজিত করতে, ঘুরে দাঁড়াতে সময় এখনই। কিন্তু সেটা আবেগের ভিত্তিতে বলছি না। আমার বক্তৃতার মধ্যে যদি মনে করেন খুব আবেগ দিয়ে আমি বক্তৃতা করছি, না, এটা অনেক দিন ভাবতে ভাবতে প্রতিনিয়তই ভাবি। রাজনীতি তো আমাদের কাজ, সেই রাজনীতির কথা ভাবতে ভাবতে যেটা বোধে আসে, যেটা বিবেচনায় আসে, যেটা মনে হয় এটাই করা ঠিক ছিল, সেই কথাগুলোই আপনাদের কাছে বলছি। এটা আবেগের ফসল নয়। আমাকে আবার দাঁড়াতে হবে এর সামনে, আবার দাঁড়াতে হবে। 28শে অক্টোবর হোক, যে কোনো সময় হোক, যেরকম করে দাঁড়িয়েছিলাম সেই রকম করে দাঁড়াতে হবে। কমরেড সাইফুল হক বললেন এই বছরের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে যাতে সরকারকে বিদায় করতে পারি। যদি তা হয় তাহলে সবাই মিলে কথা বলে। সুব্রতকে দেখতে পারেন না? ঠিক আছে, উনি ওনার জায়গায় থাকুক,
মাহমুদুর রহমান মান্নাকে দেখতে পারেন না? মাহমুদুর রহমান মান্না তার জায়গায় থাকুক, কিন্তু একই দিন একই রকম কর্মসূচি একই লক্ষ্যে করতে পারি না? আমরা যুগপৎ শুরু করেছিলাম, আমি বলি সর্বব্যাপক যুগপৎ করতে হবে এখন। না যদি হয় তাইলে খেয়াল করবেন এই জিনিস এত বড় একটা গণজাগরণ, ছাত্র জাগরণের পরে আবার যদি চুপসে যায়, মিয়ে যায়, ডুবে যায়, আবার যদি মনে করে কোনো রকম কৌশল করে তাদেরকে ঘরে পড়ার টেবিলে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নিতে পারবে, তাহলে বহুদিনের জন্য আপনাকে হয়তো আবার ভাবতে হবে, যদি এর মধ্যেই পেছনের ঢেউ সামনের ঢেউকে ছাড়িয়ে নিজে জায়গা করে নিতে না পারে। কথা লম্বা করব না, কারণ হচ্ছে সাবজেক্টের ভিত্তিতে যদি কথা বলতে পারেন তাহলে এক কথাই বলবো, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে কথাবার্তাগুলো আমরা বলছি সে কথা ঠিক, কিন্তু বলেন ভারতের কি দোষ? ভারত তো চায় যে পারলে বাংলাদেশের এদিক ওদিক যত দিক দিয়ে পারে তারা যোগাযোগ করবে, এই পার থেকে ওই পারে যাবে, সেভেন সিস্টারের সাথে কানেকশন করবে। আপনি দিচ্ছেন কেন? এই দেওয়ার মধ্যে দিয়ে কোনো ঝুঁকি তৈরি করছেন সেটা ভাবছেন না, এই দেওয়ার মধ্যে দিয়ে আপনি কি অর্জন করছেন সেটা আপনি ভাববেন না। বহুবার বহু জায়গাতে আমরা বক্তৃতা করেছি, চীন এবং ইন্ডিয়ার যে দ্বৈরথ, ওই অরুণাচল নিয়ে যে লড়াই, দোকলামের মধ্যে যে লড়াই, সেই লড়াই বাংলাদেশের বাটির মধ্যে আনা যাবে না। এর চাইতে বড় নিজের সত্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য কি হতে পারে? কতবার বললেন আপনারা ট্রানজিট দেওয়ার পরে বাংলাদেশের অর্থনীতি কত ভালো রকম হয়ে যাবে, আমরা একটা সিঙ্গাপুর বানিয়ে ফেলতে পারবো, আমরা কমপক্ষে হংকং ব্যাংকক তো হতে পারবো। কিছুই হতে পারলেন না, কারণ আপনারা নিজেরাই বলেন ওদের কাছে ট্রানজিটের সঠিক মাসুল চাইতে আমাদের লজ্জা করে। এবং তারপরে এখন যেটা করেছেন সেটা তো ঘরের মধ্যে তাদের দৃষ্টি ফেরবার সুযোগ করে দিয়েছেন। সেটা করেছেন আপনাদের আণবিক চুক্তির যে শেয়ার করবার সিদ্ধান্ত, সেটার মধ্যে সেটা করেছেন। আপনারা যখন যুগ্ম স্যাটেলাইট প্রতিষ্ঠা করবার সিদ্ধান্ত নিয়েছেন, এই সব কিছুর মধ্যে দিয়ে যেটাই হোক নিজেরা নিজেদের ক্ষমতা যা আমরা প্রয়োগ করতে পারতাম সেটা তাদের কাছে জমা দিয়ে দিয়েছেন। মাঝে মাঝে বলেন আমি বঙ্গবন্ধুর করতাম না, বঙ্গবন্ধু যে খুব বড় কাজ এখানে করে ফেলেছিলেন তা আমি মনে করি না, কিন্তু এটা ঠিক যে উনি এইরকম বলবার ক্ষমতা রেখেছিলেন। যখন তিনি ওআইসিতে গেছেন, যখন প্রশ্ন করেছিল তখন বলেছেন এটা আমার নিজের সিদ্ধান্ত নেবার ক্ষমতা আছে। আমি এরকম বলছি না যে মোদির পারমিশন নিয়েই তিনি চীন গেছেন, কিন্তু এটা ঠিক মোদি যেন বিরক্ত না হয়, রাগ না করে সেই কাজটা করেছেন। নিজের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিজের সক্রিয়তা অন্যের কাছে বিসর্জন দিলে এইরকম তো হবেই। আর একটা সরকার, একটা পার্টি, একটা নেতা যদি সর্বাংশে দুর্নীতিবাজ হয় তার কাছে ভালো কিছু আশা করতে পারেন? এখন কি করছে, এখানে কত রকম বলেছে আমাদের কিছু করার নেই, আইন বিচার স্বাধীন, অতএব তারা কোটা বাতিল করে দিলে আমাদের করার কিছু নাই, আবার ওই আদালতই সেটা ঠিক করবে। মাহমুদুর রহমান মান্নার পাসপোর্ট যে 10 বছর ধরে আটকে রেখেছেন কোন আইনে? আমার পাসপোর্টের মেয়াদ শেষ 5 বছর আগে, আমি কতদিন ধরে বলছি পাসপোর্ট ফেরত দেন, অন্তত রিনিউয়াল তো লাগবে, তা পর্যন্ত করতে দেয় না, একটা হিয়ারিং করতে দেয় না। আর তারপরে বলে আমাদের আদালত স্বাধীন। আমাদের আদালত কতখানি স্বাধীন সেটা আমরা অতীতে দেখি নাই। সমস্ত ক্ষেত্রে তারা এই রকম দুর্নীতি মানে কি নীতিহীনতার চাষ করছে। কোন এক দারোয়ান, কোন এক ড্রাইভার লক্ষ কোটি টাকার মালিক হচ্ছে, তখন প্রধানমন্ত্রী আনন্দের হাসি সে বলছে আমাদের অর্থনীতি কত অগ্রগতি করেছে, দেখেছো তো, গরিব মানুষ বড়লোক হচ্ছে। আরে লক্ষ কোটি গরিব আরো গরিব হয়েছে, একটা গরিবকে বড়লোক বানিয়ে ওই যে বলে না সারা অঙ্গের মধ্যে যদি শুকিয়ে যায় সমস্ত শরীর, কেবল মুখের মধ্যে পাউডার মাখিয়ে এটাকে খুব চকচক করে রাখলে কি আমাদের স্বাস্থ্য ভালো বলতে হবে? এই রকম করছে তারা। দেশের অর্থনীতি, মানুষের জীবন সমস্ত কিছু ডিংড়ে ছিবড়ে করে একদম শুষে নিয়ে বাংলাদেশটাকেই একটা ছোবড়ার মতো বানিয়ে ফেলবার পরে এখন তারা চেষ্টা করছে চীনের কাছে গিয়ে কিছু করা যায় কি না। কারণ আমাদের রিজার্ভ শূন্য, আমাদের অর্থনীতির অবস্থা খারাপ, আমরা আমাদের জিনিসপত্র যা খুবই প্রয়োজন সেটা ইম্পোর্ট করতে পারি না, আমরা গ্যাসের টাকা দিতে পারি না, বলে গ্যাস আপনাকে ওরা দেবে কি না, এরপরে বিদ্যুৎ পাবেনি কিনা কয়েকদিন পরে সেটা নিয়ে পর্যন্ত প্রশ্ন আছে। তখন মোদিকে এটাই তারা বুঝিয়েছে, আমি ইন্ডিয়াকে বুঝিয়েছে তোমাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক, ওদের সাথে আর্থিক সম্পর্কটা করতে দাও, এরকম বলেছে না তারা। কিন্তু এইবার দেখা যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলছেন না, আমরা যে আলোচনা করেছি সেই ডিসকাশন টেবিলে
আমাদের এই বিষয়ে কোনো এজেন্ডা নাই, কেবল বিশ্ব মেমোরেন্ডাম। আমি বলি এই ধরনের বেশি চালাকিবাজি করবার কারণে এই সরকার এমন একটা বিপদ টেনে আনছে, নিজের অর্থনীতি রক্ষা করতে পারবে না, নিজের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে সমস্ত ধরনের সারেন্ডার করবে, দেশের অর্থনীতির সংকট দূর হবে না, জিনিসের দাম কমবে না, বিনিয়োগ বাড়বে না, মানুষের চাকরি কিছু হবে না, এবং এই কারণে দেশের মধ্যে একটা হাহাকার তৈরি হবে। খেয়াল করবেন, আমি সবার জন্য বলছি, দুর্ভিক্ষ মানে বিপ্লব নয়, দুর্ভিক্ষ হলেই বিপ্লব হয় না, দুর্ভিক্ষের লক্ষণ দেখা দিলেই সেখানে একটা বিশাল গণ আন্দোলন হয় না। যদি রাজনৈতিক দল না থাকে যারা এইগুলো বুঝে জনগণকে আগে থেকে সজাগ করে পথে না নিতে পারে, তাইলে আপনি পারবেন না।